সোনারগাঁ ইতিহাস, ঐতিহ্য, উত্থান পতনের গুরুত্বপূর্ণ ও সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় বাংলাদেশের ইতিহাসে। সেই ইতিহাসের গুরুত্বপূর্ণ অবস্থান থেকে জানাই সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সোনারগাঁয়ের ইতিহাস প্রত্যেকটি হচ্ছে দীর্ঘ, যা বাংলার মানুষের জন্য জানা খুবই প্রয়োজন। সোনারগাঁ বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। এটা ঢাকার খুব কাছেই অবস্থিত। এখন সংক্ষেপে সোনারগাঁয়ের ইতিহাস সম্পর্কে কিছু বলবো। সোনারগাঁ এটি কেবল একটি জনপদ না, বরং প্রায় 300 বছর ধরে এটি ছিল বাংলার স্বাধীন সুলতান এবং 12 ভূঁইয়াদের রাজধানী। এই প্রাচীনকালে আমরা যদি লক্ষ্য করি, দেখব যে সোনারগাঁ 3টি প্রধান নদী মেঘনা, শীতলক্ষ্যা, ব্রহ্মপুত্র দ্বারা এটা পরিবেষ্টিত অবস্থায় ছিল। আগে ব্যবসা বাণিজ্য সব কিছুই, রাজনীতি সব কিছু নিয়ন্ত্রিত হতো নদীকেন্দ্রিক। এই জলপথের এই কৌশলগত অবস্থানের কারণে এটি একটি প্রাকৃতিক দুর্গের মতো নিরাপদ ছিল এবং আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র গড়ে উঠেছিল। এখন আমরা জানব কিভাবে এর নামটি আসলে আসলো। আমরা লক্ষ্য করব যে ইতিহাস থেকে হিন্দু রাজবংশের রাজা দনুজ মাধব দশরথ দেবের স্ত্রী সোনাদেবীর নামানুসারে এর নামকরণ রাখা হয়েছিল সোনারগাঁ। এটা আবার অনেকে মনে করেন যে এখানে যে মাটি আছে, এটা মাটি ছিল খুবই উর্বর, সোনার মতো উর্বর, যা এটি এবং একটি বিখ্যাত মসৃণ বাণিজ্যের মাধ্যমে প্রচুর অর্থ বা স্বর্ণ আসত। এই জন্য এটা নামকরণ করা হয়েছে ওই সময় সুবর্ণগ্রাম। এটা এখন প্রচলিত লোক কথা বা এই ধরনেরই ইতিহাস পাওয়া যায়। দুইটা কারণে নামকরণ হতে পারে। সোনারগাঁয়ের রাজধানী হওয়ার যাত্রা শুরু হয় মূলত দিল্লির সুলতানদের আধিপত্যকে কমার পর থেকে। 1338 খ্রিস্টাব্দে সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ দিল্লির আনুগত্য ত্যাগ করে নিজেকে স্বাধীন সুলতান হিসাবে ঘোষণা করেন এবং সোনারগাঁকে রাজধানী করেন। পরবর্তীতে বীর ঈশা খাঁর শাসন মুঘল আগ্রাসনকে ঠেকাতে 12 ভূঁইয়াদের নেতা ঈশা খাঁ সোনারগাঁকে তার প্রধান প্রশাসনিক কেন্দ্র এবং নৌ নেটওয়ার্ক বানান তিনি। নদীর প্রাকৃতিক সুরক্ষা ব্যবহার করে তিনি দীর্ঘ সময় মুঘলদেরকে পরাজিত করে বাংলার স্বাধীনতাকে ধরে রেখেছিলেন, কারণ তখন এই প্রতিরক্ষার ব্যবস্থা মূলত গড়ে উঠেছিল নদীকেন্দ্রিক। প্রাচীন স্থাপত্যের কিছু নিদর্শন এই অঞ্চলটার ভিতরে আছে। আমরা যদি প্রাচীন নিদর্শনের ভিতরে লক্ষ্য করি, 1519 খ্রিস্টাব্দে একটা স্থাপনা আছে এই জায়গায়, সেটার নাম হচ্ছে গোয়ালদি মসজিদ। সুলতানি আমলের এটি হচ্ছে শ্রেষ্ঠ স্থাপত্য বলা যায়। এটি পানাম নগরের ভবনগুলোর, পানাম যে নগরী আছে তার থেকেও বলা যায় 300 বছরের, প্রায় 300 বছরের পুরনো। এই এত পুরনো মসজিদ 1519 সালে সুলতান আলাউদ্দিন হুসেন শাহের আমলে এটি নির্মাণ করা হয়। এটি এক গম্বুজ বিশিষ্ট
একটি ছোট এবং কিন্তু খুবই চমৎকার মসজিদ। এর দেয়ালগুলো লাল ইটের তৈরি এবং গায়ের নকশাগুলো পোড়ামাটির বা টেরাকোটা শিল্পের। এটি সোনারগাঁর আভিজাত্যের সবচেয়ে আগের পরিচয় বহন করে। এরপরে আমরা লক্ষ্য করব ওর সোনারগাঁয়ে একটা নগরী গড়ে উঠেছিল। ওই সময় সভ্যতা কেন্দ্রিক নগরী, সেইটা গড়ে উঠেছিল বণিকদের পরিকল্পিত এক শহর হিসাবে। পুরনো সারিবদ্ধ বিল্ডিংগুলো যে আমরা লক্ষ্য করি, ওইগুলি হচ্ছে পানাম নগর। এটা আসলে কোনো রাজাদের বসতি না বা রাজাদের প্রাসাদও না। এটা হচ্ছে 2 বা 3 তলা বিশিষ্ট দালান। এটি এটি হচ্ছে একটা ঐতিহাসিক এবং আকর্ষণীয় স্থান বলা চলে। বর্তমানে এর 1900 শতাব্দীতে একদল হিন্দু উচ্চবিত্ত ব্যবসায়ী মসলিন এবং নীল ব্যবসার কেন্দ্রীয় পয়েন্ট হিসেবে এই এলাকাটিকে বেছে নিয়েছিল। ওই সময় যারা হিন্দু উচ্চবিত্তের ব্যবসায়ী ছিল, তারা অনেকে মিলে এই নগরীটা গড়ে তোলেন। তারা এই জায়গায় অতিবাহিত করতেন, তাদের এই জায়গায় অবস্থান ছিল এবং এই জায়গা থেকেই তারা ব্যবসা বাণিজ্যকে পরিচালনা করতেন। আর এখানে যদি আমরা লক্ষ্য করি, প্রায় 52টি অট্টালিকা এই জায়গায় আছে, যা ইউরোপ এবং মুঘল স্থাপত্যের সংমিশ্রণে এটা তৈরি। এই যে বিল্ডিংগুলি বা এই যে বিল্ডিংয়ের পরে নগরী গড়ে উঠেছিল, সে সময়ের ওটা ছিল বিশ্বের অন্যতম এক পরিকল্পিত শহর বা নগর। সেখানে ড্রেনেজ সিস্টেমও ছিল, বাগান ছিল এবং বড় বড় পুকুর সবই ছিল ওই জায়গায়। একটা পরিকল্পিত নগরী ওই সময় হিন্দু ব্যবসায়ীরা গড়ে তুলেছিলেন। আর সোনারগাঁয়ের সবচেয়ে জগতের বিখ্যাত মসলিন কাপড়ের আদি জন্মভূমি এটা। এখানকার মসলিন এত সূক্ষ্ম ছিল যে একটি আংটির ভিতর দিয়ে আস্ত একটা শাড়ি এটা ভিতর দিয়ে পার করা যেত, আংটির ভিতর দিয়ে। ব্রিটিশ আমলে ইংল্যান্ডের মেশিনে তৈরি কাপড়ের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে এবং ব্রিটিশদের অত্যাচারে এই অমূল্য শিল্পটি চিরতে হারিয়ে যায়। কথিত আছে যে আসলে ব্রিটিশরা যারা কারিগর ছিল তাদের আঙুলও কেটে তারা দিয়েছিল, এরকমও জনশ্রুতি আছে বা কথিত আছে। এরকম আমাদের একটা ঐতিহ্য মসলিন কাপড়, যা পরবর্তীতে বিলুপ্ত হয়ে গেছে বা বিলীন হয়ে গেছে, এটা আমাদের ঐতিহ্য। তারপরে আমরা লক্ষ্য করব যে শেরশাহ সূরি যখন ভারতের বিখ্যাত 2500 কিলোমিটার দীর্ঘ সড়ক আজম, এর নামটা হচ্ছে সড়কটার নাম দিয়েছিলেন সড়ক আজম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রুট, তিনি এটা নির্মাণ করেছিলেন। সেই রাস্তার পূর্ব প্রান্তের শেষ সীমা ছিল এই সোনারগাঁ। অর্থাৎ সোনারগাঁ থেকে সেই রাস্তা শুরু হয়ে কলকাতা এবং দিল্লি হয়ে আফগানিস্তানের কাবুল পর্যন্ত বিস্তৃত ছিল। এরকম শেরশাহ সূরি তখন এত দীর্ঘ একটা পথ নির্মাণ করেছিলেন। সোনারগাঁ কেবল রাজনীতি নয়, শিক্ষার জন্য বিখ্যাত ছিল। 13 শতকে প্রখ্যাত আলেম শেখ শরফুদ্দিন আবু
তাওয়ামা এখানে একটি বিশাল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তখন দিল্লি ও মধ্য এশিয়া থেকেও এখানে ছাত্র এসে উচ্চশিক্ষা গ্রহণ করতে আসতো বা উচ্চশিক্ষা গ্রহণ করত। রাজধানী হিসাবে যখন 1610 খ্রিস্টাব্দে সোনারগাঁয়ের রাজধানীর গুরুত্বটা হারায় ফেলে, এর কারণগুলো আছে। কারণ হচ্ছে অনেকগুলো কারণ আছে। কারণগুলো হলো আমরা যদি লক্ষ্য করি, জলদস্যুদের আক্রমণ হতো, নদীর পরিবর্তন হতো, এই অনেক, তারপরে হচ্ছে দেশের বিভক্তি আছে, এই ধরনের অনেকগুলো কারণের পরে এই সোনারগাঁ থেকে রাজধানীকে স্থানান্তর করা হয়। অর্থাৎ যদি আমরা মুঘল সুবাদার ইসলাম খান চিশতি 1610 খ্রিস্টাব্দে সামরিক প্রয়োজনে রাজধানী সোনারগাঁ থেকে সরিয়ে ঢাকায় নিয়ে যান। জলদস্যুদের আক্রমণ, মগ যারা ছিল বা পর্তুগিজ জলদস্যুরা বারবার নদীপথে এই সোনারগাঁয়ে হানা দিয়ে লুটতরাজ করত। মানুষের জানমাল অনিরাপদ হয়ে পড়ায় শহরটি তখন পরিত্যক্ত হতে থাকে। মানুষের জানমাল যেখানে নিরাপদ না, সেখানে তো বাস করা মানুষ নিরাপদ বোধ করতো না। তারপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর গতিপথ বদলে যাওয়ায় এই বাণিজ্যিক কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে যে আরেকটা বিষয়, যে দেশভাগ 1947 সালে যখন দেশভাগ হয়, তখন এই জায়গা থেকে, অর্থাৎ পানাম, এই জায়গা সোনারগাঁয়ের যে পানামনগর থেকে হিন্দু ব্যবসায়ীরা ঘরবাড়ি ফেলে অনেকেই ভারতে চলে যায়। তখন এটি মানুষ শূন্য হয়ে পড়ে, বা বলা যায় যে এটা মৃত শহরে বা মৃত নগরীতে সেই সময় পরিণত হয়ে গেছিল। তারপরে আমরা লক্ষ্য করব গিয়াসউদ্দিন আজম শাহের একটা মাজার ওই জায়গায় অবস্থিত। কালো পাথরের তৈরি রাজকীয় সমাধিও এটা বলা চলে, গিয়াসউদ্দিন আজম শাহের মাজারটা। তারপরে এই সোনারগাঁয়ের যে এরিয়া, সেখানে আছে যে বড় সর্দার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিনের প্রচেষ্টায় সংরক্ষণ করা একটি ঐতিহাসিক অনবদ্য প্রাসাদ এটা। তারপরে আমরা মুগরাপাড়ায় লক্ষ্য করব, 5 পীরের মাজার ওখানে আছে। মুগরাপাড়া এটি একটু দূরে, মানে সোনারগাঁয়ে অবস্থিত। তারপরে আমরা লক্ষ্য করব যে নদীপথে নজরদারির জন্য তৈরি মুঘল একটা দুর্গ আছে, সেটা হচ্ছে ইদ্রাকপুর দুর্গ। এই বিষয়গুলি আমরা ঐতিহাসিক ভাবে যেগুলি পাওয়া যায় বা নিদর্শন পাই, এটি এখন ওইগুলি বর্তমানে ওইগুলি দেখা যায়। সোনারগাঁয়ের ইতিহাস, বীরত্ব, বিপুল সম্পদ এবং শিল্পের সংমিশ্রণ। আজ আমরা যা দেখি তা মূলত ব্রিটিশ আমলের বণিকদের তৈরি শহরের ধ্বংসাবশেষ এবং সুলতানি আমলের কিছু প্রাচীন মাজার এবং মসজিদ। এটি বাংলার হাজার বছরের ইতিহাসের এক জীবন্ত স্থাপনা বা জীবন্ত দলিলও বলা যায়। সোনারগাঁ সম্পর্কে আজ এ পর্যন্তই।